হৃদ মায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির ৪৩তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। একটা পড়ন্ত বিকেল, সময় ৫টা ৪০-এর ঘরে। মাত্র কোচিং ক্লাস শেষ করে বাসায় ফিরছে জুই, মায়া আর রাফা। ইতোমধ্যে শ্রেয়া নাদিয়া অটো নিয়ে উল্টো পথে চলেও গেল। কোচিং থেকে রাফার বাড়ি কাছে, সেজন্য সে আপাতত এই অল্প রাস্তাটা মায়েদের সঙ্গেই হেঁটে যাবে। সারাদিন ক্লাস শেষ করে ১:৩০ কি ২টার দিকে বাসায় ফিরে ১ ঘন্টার মতো রেস্ট নিয়েই আবার ফিরতে হয় কোচিং ক্লাসে। রোজকার মতোই আজ সবাই কোচিং ক্লাস শেষ করে বাসায় ফিরছিল। স্বাভাবিকের ন্যায় ৩ জনের মধ্যে টুকটাক কথাবার্তা হচ্ছিল। এর মাঝে হঠাৎ রাফা মায়াকে প্রশ্ন করে বলল, জানো জিজু আসেনি এখনো? মায়া স্বাভাবিকের ন্যায় মাথা নাড়িয়ে অসম্মতি দিয়ে বলল, না। মায়ের কথা শেষ হতে হতে এর মাঝে কথা বাড়ালো জুই। রাফাকে খোঁচা মেরে জুই বলল, তুই না কাল বললি হৃদ ভাই আজকে ফিরবেন, কই ভাইয়া তো আসলো না, শুধু চাপা মারলি। জুইয়ের খোঁচা মারা কথাটা রাফা হাওয়ায় উড়িয়ে দিল যেন। রাফা কাল মায়াকে আশ্বস্ত করেছিল হৃদ আজকে চট্টগ্রামে ফিরবে, কিন্তু হৃদকে ফিরতে না দেখে যদিও রাফার চিন্তিত হওয়ার কথা ছিল, কিন্তু তার কিছুই দেখা গেল না রাফার মাঝে। বরং রাফা কালকের ন্যায় আজও বেশ কনফিডেন্সের সাথে মায়াকে আশ্বস্ত করে বলল, যেন রিল্যাক্স, জিজু মনে হয় আমার মেসেজটা দেখতে পাইনি, দেখতে পেলে এতক্ষণে তোমার টান খেয়ে অবশ্যই চট্টগ্রামে উপস্থিত থাকতো। রাফার কথায় মায়া তেমন কিছু বলল না। এতক্ষণ মায়ের মুড ভালো ছিল, কিন্তু হঠাৎ হৃদের প্রসঙ্গ আসতেই মায়ের মন খারাপে চেয়ে গেল অন্ধকারে। রাফা, জুই দুজনই সেটা বুঝতে পেরে কেউ আর কোনো প্রশ্ন করল না হৃদকে নিয়ে। কিন্তু জুই ঠিকই রাফাকে প্রশ্ন করে বলল, আচ্ছা রাফা, তুই ভাইয়াকে কাল কী এমন মেসেজ করেছিলি যেটা টান খেয়ে ভাই চলে আসবে মায়ের কাছে? কী ছিল মেসেজে? জুইয়ের কথায় রাফা পাত্তা না দিয়ে বলল, ছিল কিছু একটা। জুই তীক্ষ্ণ দৃষ্টিতে রাফার দিকে একইভাবে তাকিয়ে প্রশ্ন করে বলল, কী ছিল? তোকে কেন বলবো, আমি শুনবো তাই। হুট করে রাফা দুষ্টু হেসে বলল, যা দুষ্টু, খালি নটি চিন্তা ভাবনা তোর। রাফার ভাবভঙ্গিমা দেখে হতবুদ্ধি হয়ে গেল মায়া আর জুই। এইখানে নটি চিন্তা ভাবনার কী আছে সেটা বুঝতে না পেরে জুই হতবাক গলায় বলল, কি এমন বললাম যে নটি চিন্তা ভাবনা হয়ে গেল? তুই মেসেজ লিখতে পারবি আর আমি সেটা জানতে পারবো না? সত্যি করে বলতো, কি পাঠিয়েছিস ভাইকে? রাফার আগের নে দুষ্টু ভঙ্গিতে বলল, টপ সিক্রেট দোস্ত, বলা যাবে না, এর জন্য বিবাহিত মহিলা প্রয়োজন। তুই তো সিঙ্গেল পাবলিক শোনা নিষেধ। রাফার কথায় জুই ১০০% শিওর হলো রাফা নিশ্চিত উল্টাপাল্টা কিছু একটা ঝামেলা করেছে হৃদের সঙ্গে। সন্দেহের ভূষিতা হয়ে মায়াও কিছু বলতে চাইল রাফাকে, কিন্তু তার আগে জুই সন্দিহান গলায় আবারও বলল, আমি সিঙ্গেল হলে তুই কি? তুইও তো সিঙ্গেল, অবিবাহিত মহিলা। তাহলে তুই যেভাবে মেসেজ লিখলি সেভাবে না হয় আমাকেও বল শুনি। জুইয়ের কথায় রাফা বেশ শেয়ালি করে বলল, মেসেজটা আমি করেছি সেটা তুই জানিস? জানে। হৃদ জিজু তো আর জানে না, বরং তিনি জানেন ওনার বিবাহিত বউ ওনাকে বার্তা পাঠিয়েছেন কিছু লিখে। তাহলে আমি এখানে দোষী হলাম কি করে? সব থেকে নিষ্পাপ মানুষ তো আমি, তাই না বল? এতক্ষণ চুপ করে রাফার কথা শুনলেও অবশেষে মায়াও খানিকটা রেগে গিয়ে বলল, তুই কি বলবি না রাফা? রাফার আগের ন্যায় হেয়ালি করে বলল, আরে জানো তুমি কষ্ট করছো কেন? ভাই তো এমনিতেই তোমাকে মেসেজে ব্যাখ্যা দিবে, একটু অপেক্ষা করো, জানো প্র্যাকটিক্যালে বুঝে যাবা। রাফার কথায় হতাশ হলো মায়া। বুঝতে পারলো সহজে রাফাকে দিয়ে বলানো যাবে না কোনো কিছু। সেজন্য হতাশ মায়া খানিকটা নরম সুরে রাফাকে ইমোশনাল করতে চেয়ে আকুতি স্বরে বলল, রাফা বল না দোস্ত, এমন করিস কেন? তোকে আমি ভালোবাসি না বল। মায়ার কথায় গলল না রাফা, বরং পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত পালাতে চেয়ে বলল, ওকে, আই লাভ ইউ টু জানো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তবে এখন টাটা বাই বাই জানো, আমার বাড়িতে যেতে হবে দ্রুত, কাল দেখা হবে জানো, আজ আসি, বাই। বলতে বলতে রাফা দৌড়ে রাস্তার অপর পাশে যেতে লাগলো। রাস্তার মাঝে রাফা দৌড়ে যেতে দেখে ভয়ে জুই, মায়া দুজনে চিৎকার করে উঠল রাফাকে সাবধানে যেতে বলে। চঞ্চল রাফা দৌড়ে রাস্তা পার হয়ে আবারও চেঁচিয়ে বিদায় নিল মায়া আর জুই থেকে।
মায়া রাফাকে সহি সালামতে চলে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর আর কেউ রাফার পাঠানো মেসেজটা নিয়ে আলোচনা করল না। যেখানে হৃদ আসেনি সেখানে রাফা কি মেসেজ পাঠিয়েছে সেটা জেনেও বা কী হবে। কাল হৃদের বাবা মায়াকে দাওয়াত করে যাওয়ার পরপরই রাফার জোড়াজুড়িতে মায়া বেশ কিছু কেনাকাটা করে শ্বশুরবাড়ির অনুষ্ঠানে যাওয়ার জন্য। আজ সকালের দিকে জুঁইকে নিয়ে আরিফ জানায় মায়া আর জুঁইকে খানবাড়িতে রেখে আসবে আগামীকাল। এর মানে মায়াকে কাল ওর শ্বশুরবাড়িতে যেতেই হবে। আর ভাগ্যক্রমে যদি কাল হৃদ খান বাড়িতে আসে তাহলে যেভাবে হোক মায়া হৃদের সঙ্গে কথা বলবে। মায়ার মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনার মাঝেই জুঁই রিক্সা রাখল। দুই বোন পাশাপাশি বসতে রিক্সা চলল জুঁইয়ের বলা অ্যাড্রেসে। অন্যমনস্ক মায়ার কোলের উপর ব্যাগটা রেখে দুই হাতে ব্যাগটা চেপে রাখল। দৃষ্টি ব্যস্ত নগরীর অসমাপ্ত রাস্তার দিকে। কিছু পথ আসতেই চোখে পড়ল পরিচিত মানুষদের দল বেঁধে রাস্তায় দাঁড়িয়ে থাকতে। মানুষগুলোকে মায়া চেনে। ছেলেগুলো সবাই হৃদের লোক। মায়াকে তারা সারাক্ষণ চোখে চোখে রাখে। সেজন্য এদের কাউকে না কাউকে মায়ার আশেপাশে সবসময় দেখা যায়। এজন্য মায়া এদের চিনে। তাছাড়া হৃদ যখনই চট্টগ্রামে আসে তখন তাদের বেশি দেখা যায় এই রাস্তাঘাটে। বিশেষ করে হৃদের আশেপাশে দেখা যায় বেশি। কিন্তু আজকে এই অসময়ে সবাইকে রাস্তায় একজোট হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মায়া মনে করলো হয়তো ওর শ্বশুরের নির্বাচনের কোনো কাজে তারা একত্রে দাঁড়িয়েছে। অন্যমনস্ক মায়া চোখ ঘুরিয়ে একটু সামনে তাকাতেই চমকে ওঠার মতন লাফিয়ে উঠল হৃদের সে বিল্ডিংয়ের নিচে আসিফকে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলতে দেখে। খুশিতে আত্মহারা মায়া তৎক্ষণাৎ জুঁইয়ের হাত চেপে খানিকটা উত্তেজিত গলায় বলল, জুঁই জুঁই, এটা আসিফ ভাই না? মায়ের দৃষ্টি অনুসরণ করে জুঁই সামনে তাকাতে দেখল আসিফ মধ্যে বয়স্ক একটা লোকের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। একপাশে দাঁড়িয়ে আছে হৃদের ছেলেপেলেগুলো, কিন্তু আশেপাশে কোথাও হৃদকে দেখা গেল না। আসিফকে দেখে জুঁইও খানিকটা চমকিত গলায় বলল, হ্যাঁ, এটা তো আসিফ ভাই। জুঁইয়ের কথা শেষ হতে দেরি, কিন্তু মায়ের পুনরায় উত্তেজনায় চেঁচাতে দেরি হলো না রিক্সাওয়ালার উদ্দেশ্যে। অস্থির ভঙ্গিতে মায়া রিক্সা থামাতে চেয়ে বলল, মামা, রিক্সা থামান প্লিজ, রিক্সা থামান। বলতে বলতে রিক্সার গতি কমে আসলো ধীরেই, কিন্তু অধৈর্য মায়া সইল না। রিক্সার গতি তখনও পুরোপুরি থামেনি। এর মাঝে অধৈর্যে মায়া চলন্ত রিক্সা থেকে লাফিয়ে পড়ল ফুটপাতে। শরীরে ব্যালেন্স রাখতে না পারায় ব্যথা পেল হাতের কনুইয়ে। কিন্তু তারপরেও অস্থির মায়ার দৌড় কমল না, বরং মুহূর্তের মাঝে আবারও ফুটপাত থেকে ব্যাগ উঠিয়ে দৌড়ালো সেদিকে। কয়েক সেকেন্ডের মাঝে মায়ের কাণ্ড দেখে আতঙ্কিত হলো জুঁই। রিকশায় বসে থেকে মায়াকে সাবধান করে অস্থির গলায় চেঁচিয়ে বলল, মায়া, আসতে যা। কে শুনে কার কথা? চোখের পলকে মায়াকে আসিফদের উদ্দেশ্যে দৌড়াতে দেখে জুঁই তাড়াহুড়ায় রিকশা থেকে নেমে ভাড়া মেটালো দ্রুত। মায়ার পেছন পেছন সেও ছুটল। আসিফ তখন নিহাল খানের সহকারী মুজাহিদ মিয়ার সঙ্গে কথা বলছিল নির্বাচনের পরবর্তী পদক্ষেপ নিয়ে। হৃদকে নিয়ে আসিফ রাতে চট্টগ্রামে ফিরেছিল। হঠাৎ করে হৃদের চট্টগ্রামে আসার কারণটা আসিফ জানে না, সাহস করে হৃদ থেকে জানতেও চায়নি। আসিফের প্রথমে মনে হয়েছিল হয়তো হৃদ সব মনোমালিন্যতা ভুলে বাবার নির্বাচনের কাজে হাত লাগাতে চট্টগ্রামে এসেছে। কিন্তু চট্টগ্রাম আসার পরেও নিজের বাবার বাড়িতে না গিয়ে বরং মুরাদপুর থেকে যাওয়ার কারণে বুঝতে পারল হৃদ খান আসলে বউয়ের টানে চট্টগ্রামে মাঝরাতে উপস্থিত হয়েছে। যদিও বউয়ের সাথে তার এখনও দেখা হয়নি, তবে যে কোনো সময় দেখা করতে পারে সেটাও বুঝতে পারছে আসিফ। তবে এই মুহূর্তে সবাইকে নিয়ে খান বাড়িতে যেতে বলেছে হৃদ। কালকের ফাংশনের জন্য সবার সেখানে উপস্থিত থাকা জরুরি। এজন্য হৃদের ছেলেপেলেগুলো সবাই উপস্থিত হয়েছে হৃদকে খান বাড়িতে নিতে এসে। অবশ্য হৃদের ছেলেপেলেগুলো সবাই বিগত এক সপ্তাহ ধরে খান বাড়িতে আছে নিহাল খানের সঙ্গ দিয়ে। হৃদ পূর্ব আদেশ ছিল সবাইকে তার বাবার সঙ্গে দিয়ে খান বাড়িতে থাকতে। আজ হঠাৎ হৃদকে এতদিন পর চট্টগ্রামে ফিরতে দেখে সবাই উপস্থিত হয়েছে তাদের ভাইকে নিতে। ইতিমধ্যেই তারা সবাই বেরিয়ে পড়ত, কিন্তু হঠাৎ হৃদের ফোন আসে। হৃদ বিল্ডিংয়ের সিঁড়ির নিচে গিয়ে দাঁড়ালো। প্রয়োজনীয় ফোন আলাপ শেষ করছিল বলে আসিফ সহ বাকিরা হৃদের অপেক্ষায় বাইরে দাঁড়িয়েছিল। এর মাঝে হঠাৎ মায়াকে খুবই কাছাকাছি দৌড়ে আসতে দেখে চমকালো আসিফ। ঘাড় ঘুরিয়ে হৃদকে ডাকলো মায়ের খবর দিতে। ভাই ভাবি এসে। আসিফের কথা কানে যেতেই হৃদ ফোন কানে নিয়ে ঘুরতে চাইল, কিন্তু তার আগেই মায়া আসিফকে ক্রস করে গিয়ে পা ফেলে লাফিয়ে উঠল হৃদের কোলে। ভালোবাসায় উচ্ছ্বাসনে বসল।
আপনি এসেছেন, আই মিস ইউ। অপ্রস্তুত হৃদ ঠিক করে মায়াকে দেখার সুযোগটা পর্যন্ত পেল না, তার আগে হাত থেকে পুনপুরে শরীরের খই হারালো। মায়াকে নিয়ে পিছপা হয়ে ধপাস করে বসল সিঁড়িতে। বাম হাতে সিঁড়ির রেলিং চেপে দুজনের শরীরের তাল ধরে রাখতেই হৃদের ডান হাতটা চলে গেল মায়ের পিঠে। মায়া দুহাতে হৃদের গলা জড়িয়ে মুখ উঠিয়ে পরপর চুমু খেল হৃদের এই গাল থেকে ওই গাল। আবারও গলা জড়িয়ে কাঁধে মাথা রাখতে রাখতে বলল, আই লাভ ইউ, এতগুলো মিস করেছি আপনাকে। মায়ের কথায় হৃদ শক্ত হয়ে বসে রইল। মুহূর্তের মাঝে কি থেকে কি হলো বুঝতে যেন কয়েক সেকেন্ড সময় লাগলো, কিন্তু বুঝতে পেরে যেন বুকের ভেতরটা ধপাস ধপাস করে লাফাতে লাগলো। মনে হচ্ছে বুক ছিঁড়ে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে বউয়ের টানে। শরীর তাজা, রক্ত যেন টকবক করছে এতদিন পর বউয়ের সান্নিধ্য পেয়ে। হৃদ ওই অবস্থায় তাকালো সামনে, দেখলো আসিফ হতবুদ্ধি হয়ে বড় বড় চোখ করে এই দিকটায় তাকিয়ে। হৃদের দৃষ্টির সঙ্গে মিলে যেতেই আসিফ চোরের মতন পালালো জায়গা ছেড়ে, সঙ্গে বয়স্ক লোকটাকে নিয়ে গেল। রাস্তা পাশাপাশি বিল্ডিং হলেই সামনের গেটের জন্য রাস্তা বা আশেপাশের মানুষজন দেখা গেল না। আসিফ বয়স্ক লোকটাকে নিয়ে চলে যেতে যেতে আস্তে করে গেটটাকে টেনে দিল। হৃদের অবস্থানের পরিবর্তন না হলেও মায়া শক্ত করে হৃদকে জড়িয়ে বসে থেকে আবারও বলল, আমি অনেকগুলো সরি, আর জীবনেও আপনার কথার অবাধ্য হব না, প্রমিস। তারপরেও আমাকে দূরে সরিয়ে রাখবেন না, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, আমার অনেক কষ্ট হয়। বলতে বলতে মায়া চোখের পানি গড়ালো হৃদের কাঁধে। এতদিন পর হৃদের সান্নিধ্য পেয়ে কীভাবে হৃদকে বোঝাবে সেই দিশেহারা অশ্রু গড়ালো গাল বেয়ে। দিশেহারা মায়া হৃদকে জড়িয়ে পুনরায় চুমু খেল হৃদের গালে। দীর্ঘদিনের মান অভিমানের মায়া কান্নায় ফুঁপিয়ে হৃদের গালে কপাল ঠেকিয়ে রাখলে হৃদ খানিকটা নরম হয়ে আসলো। রেলিং ছেড়ে বাম হাতটা ক্রমশ নেমে আসে মায়ের কোমরে। চোখের পলকে যেন হৃদের দুহাতের অবস্থান হয়ে গেল মায়ের জামা বেদ করে উন্মত্ত কোমরে। শক্তপোক্ত উষ্ণ হাতে ছোঁয়া পেতেই মায়া সর্বাঙ্গ কেঁপে উঠল শিহরণে। হৃদের গাল থেকে কপাল উঠিয়ে বসতে চাইলে হৃদ হেঁচকা টান পড়ল মায়ের কোমরে। মায়ের ঠোঁট ভাজল হৃদের গালে। তখনই শোনা গেল হৃদের মহাচ্ছন্ন কণ্ঠ। মায়াকে আদেশ স্বরূপ বলল, ওয়ান্স মোর। মায়া কেঁপে উঠল, শিহরিত হলো রন্ধ্রে রন্ধ্রে। হৃদের কথায় মায়ের লজ্জা পাওয়ার কথা ছিল, অথচ তেমন কিছুই হলো না, বরং দুজনের মান অভিমান ইতি ঘটাতে চেয়ে হৃদের কথায় তাল মেলালো। হৃদের গলা জড়িয়ে পুনরায় শব্দ করে চুমু খেল হৃদের এ গাল ওই গাল দুগালে। মায়া থেমে যেতে চাইলে হৃদ পুনরায় একইভাবে বলল, অ্যাগেইন। হৃদের কথা অনুযায়ী মায়ের একই কাজ পুনরায় করল। আবারও থেমে যেতে চাইলে একইভাবে হৃদ আবারও আদেশ করল, অ্যাগেইন। বারবার হৃদকে অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন বলতে দেখে এবার আর মায়া থামল না, বরং নিজের ইচ্ছেতে হৃদের পুরো মুখে ঠোঁট বোলালো পরপর। মায়ের সান্নিধ্য পেয়ে হৃদ নিজেও খই হারালো। মায়ের কোমর টেনে ঘনিষ্ঠ হতে চাইলে মস্তিষ্ক তড়াক করে জ্বলে উঠল আশেপাশের অবস্থান দেখে। এই মুহূর্তে দুজন সিঁড়িতে বসে। যে কোনো সময় উপর হতে কেউ নিচে নামতে পারে, আবার বাহির থেকেও কেউ ভিতরে প্রবেশ করতে পারে। এমন না দুজন অবৈধ বা লোকসমাজের ভয় হৃদের আছে, কারো ভয় হৃদের নেই, কিন্তু বউ তার টু পার্সোনাল অংশ। আর হৃদ তার পার্সোনাল কোনো কিছু পাবলিক করতে চায় না। তার ঘনিষ্ঠ মোমেন্টগুলো তার বেডরুমের বাইরে যাবে না কখনো। হৃদ আশপাশটা লক্ষ্য করে মায়াকে নিয়ে উঠে দাঁড়ালো। মায়াকে কোল থেকে নামাতে নামাতে বলল, নর্মাল মানুষের মতো জড়িয়ে ধরা মনে হয় তোমার ডিকশনারিতে নাই না? যখন তখন বানরের মতন লাফিয়ে ছাপিয়ে পড়তে মন চায় শুধু। মায়া গায়ের জামাটা টেনে ঠিক করে হৃদের দিকে তাকালো। হৃদের কথায় কিছু বলল না। হৃদকে কিভাবে বুঝাবে মায়া এই মুহূর্তে কতটা খুশি তাকে দেখে? এমন লাফিয়ে ঝাঁপিয়ে না পড়লে কি শান্তি লাগে? হৃদ ঝুঁকে ফ্লোর থেকে তার ফোন আর মায়ের ব্যাগ উঠিয়ে মায়ের দিকে এগিয়ে দিতেই মায়া সেটা হাতে নিতে নিতে মিনমিন গলায় বলল, আমি আপনাকে অনেক মিস করেছিলাম। মায়ের কথায় হৃদ মায়ের আদলে মুখশ্রীর দিকে তাকালো। এক দৃষ্টিতে মায়ের মুখের দিকে তাকিয়ে অল্প সময় নিয়ে বলল, বাসায় যাও। হৃদের কথায় মায়া অস্থির ভঙ্গিতে নাকচ করে তৎক্ষণাৎ বলল, না, আমি কোথাও যাব না, আপনার সাথেই থাকবো। মায়ের কথায় হৃদ ফোনটা পকেটে রাখতে রাখতে বলল, আপনার সাথে থাকার জন্যই তো আসলাম।
তবে এখন বাসায় যান, রেডি হন। সন্ধ্যায় আমি গাড়ি পাঠাবো, আপনার শ্বশুর বাড়িতে চলে আসবেন। হৃদের কথায় মায়া খানিকটা সন্তুষ্ট হলো, তবে হৃদের মনোভাব বুঝতে না পেরে বলল, আপনি আমার উপর রাগ করে নেই তো? সেটা রাতেই বুঝবেন। আমি থাকি না আপনার সাথে, আমাকে সঙ্গে নিলে কি হয়? হৃদ গম্ভীর মুখে বলল, বাসায় যান, রাহাত দিয়ে আসবে আপনাকে। মায়া হৃদের সঙ্গে থাকতে চেয়ে মিনমিন করে পুনরায় বলতে চাইল, আমি থাকি। মায়ের কথা শেষ করতে না দিয়ে হৃদ গম্ভীর গলায় বলল, আউট। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।